ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের আজকে অফগান গানি পড়ার কথা ছিল, বাট অফগান গানি আমরা পড়তেছি, এবং অফগান গানির মধ্যে মূলত তিন টাইপের কোয়েশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হয়। একটা হচ্ছে মানে হাইপার টেনশন, আর একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিস, আর একটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ। মূলত অবজেক্ট একদম ক্লিন কাট, শুধু সিএস, শুধু তোমার ব্লক এসেস করো, এই ধরনের কোনো কোয়েশ্চেন আসলে থাকে না। একটা না একটা ইন্টার কারেন্ট ডিজিজ থাকে, অথবা অ্যাজমা। তো অ্যাজমা আর হাইপারটেনশনটা আমাদের পড়া হয়েছে, পড়ছিলাম আমরা। এখন আজকে যেটা পড়বো, আজকে মেনলি হচ্ছে মানে ডায়াবেটিসটা শুরু করবো। তো ডায়াবেটিসটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ভিউ পয়েন্টের ভলিউম 3 এর 729 নাম্বার পেজ আমি খুললাম, ওখানে ডায়াবেটিস মেলাটাস নিয়ে লেখা আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই ডায়াবেটিস মেলাটাস আর অবজে ডায়াবেটিস মেলাটাসের মধ্যে কোনো ডিফারেন্স আছে? একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে প্রেগনেন্ট পেশেন্ট অলওয়েজ ইনসুলিন আমরা তাকে, মানে অ্যাজ আ গাইনোকোলজিস্ট অবশ্যই তাকে ইনসুলিন দিবে, তাকে কিন্তু কোনো ওরাল অ্যান্টি ডায়াবেটিক দিবে না, দেওয়া উচিত না। আচ্ছা, তারপরেও অনেকে দেয় সেটা তাদের বিষয়। এখন আমার কাছে তো সে আর প্রেসক্রিপশন নিয়ে আসবে না, আমার কাছে তার সাথে দেখা হবে ওটিতে বা লেবার ওয়ার্ডে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি তাকে আমার আমার যে কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমি কিন্তু সুইচ করে যাব ওর ইনসুলিনে। আর সাথে আমাদের এখানে যেটা পড়তে হবে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, সেগুলা কখন কোনটা বন্ধ করব। হ্যাঁ, প্রথমত প্রেগনেন্সিতে কিন্তু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের কথাই আসার কথা না, শুধুমাত্র ইনসুলিনে আসার কথা, করার কথা। কিন্তু তারপর যদি কোনো পেশেন্ট খেয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা জেনে রাখার জন্য, বা এই ডায়াবেটিস যেটা আমরা এখন করবো সেটা দিয়ে আমরা অন্যান্য সবকিছু কিন্তু কাভার আপ করতে পারবো। আচ্ছা, এখানে যেটা দেখতেছি, এখানে একদম শুরু থেকে একদম ডায়াবেটিসের যেভাবে মেডিসিনে লেখে ওইভাবেই দেওয়া আছে, যে হাউ ক্লাসিফিকেশন, টাইপ 1 টাইপ 2 কোনো দরকার নাই। তারপর হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের ক্লাসিফিকেশন করছে মেকানিজম অফ অ্যাকশন দিয়ে, কোনো দরকার নাই। আমার এতে কোনো কোনো আমার কোনো কাজে আসবে না। তারপরে পেজ উল্টায় দেখো, বিশাল একটা লিস্ট দিচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস এর, কোনো দরকার নেই, এটা আমার কোনো কাজে আসবে না। আচ্ছা, এরপরে আইএফজি বা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার একটা কথা লিখছে, যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য আইএফজি। এটা নিজের জানার জন্য পড়ে নিতে পারো, মানে জাস্ট শুধু ওই লাইনটা, যে আমি কখন ডায়াবেটিস বলতেছি, কখন আমি আইএফজি বলতেছি, দেখো। এরপরে তার নিচে যে হোয়াট ইজ প্রি ডায়াবেটিস, রাইট ডাউন ইটস ম্যানেজমেন্ট। তাহলে প্রি ডায়াবেটিস মানে হচ্ছে ওই আইএফজি কথাটা। তাহলে প্রি ডায়াবেটিস এর প্রাইমারি স্টেট মানে আইএফজি ফাস্টিং অবস্থায় কত থাকবে, এবং 2 আওয়ার আফটার 75 গ্লুকোজ পরে কত থাকলে আমরা তাকে ইম্পেয়ার্ড ফাস্টিং বলতে পারি। আচ্ছা, এটা শুধু আমরা ডায়াগনোসিসটা এখান থেকে পড়বো, ম্যানেজমেন্ট এখান থেকে পড়ার দরকার নেই, কারণ আর আইএফজির যে ম্যানেজমেন্ট, ডায়াবেটিসের সেই ম্যানেজমেন্ট কিন্তু সেম। আর আমরা একটা পেশেন্টের টোটাল ডায়াবেটিস ম্যানেজমেন্টে যাব না, আমরা যাব ওটি বেসিস। আচ্ছা, এরপরে পেজ উল্টো 732 নাম্বার পেজ, এখানে আছে ডায়াবেটিক এমার্জেন্সি। তাহলে ডায়াবেটিক এমার্জেন্সি বলতে হোয়াট আর দ্য ডায়াবেটিক এমার্জেন্সি, এটা আমরা পড়বো। এটা আমাদের নিজেদের জানার জন্য বা অ্যান্সার করার জন্য কি কি আছে, মূলত হচ্ছে চারটা জিনিস। একটা হচ্ছে ওই বোল্ড অক্ষরে যে ডিকেএ, এইচএইচএস, হাইপোগ্লাইসেমিয়া আর ল্যাকটিক অ্যাসিডোসিস। মূলত এই চারটাই হচ্ছে আমার ইমার্জেন্সি। এখানে ডায়াবেটিক ফুড বা এইচএসএস আর এইচএসএনকে, এটা মূলত সেম। তারপর ইনফেকশন, এটা আমার ইমার্জেন্সি ওভাবে আসবে না। আচ্ছা, এরপরে দেখো হোয়াট ইজ ইএজি, তারপরে ফাংশন অফ ইনসুলিন, এফেক্ট অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, এগুলা কিছুই পড়া লাগবে না, বাদ দাও। এরপরে চলে আসো 734 নাম্বার পেজ, মানে এখানে সমস্ত কিছু দিয়ে দিছে এরা। আচ্ছা, কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়ার কজ আসলে আমরা জানি, এটা এখানে আলাদা করে পড়ার আমি মনে মনে করি না কোনো প্রয়োজন আছে। তো, কারণ এটা আমাদের দরকার নেই। এটা আমার আমার মনে হয় এটা আসলে লিখতে পারা উচিত, এটা একদম মুখস্থ করে কোনো কাজ আসবে না। কমন কমপ্লিকেশন অফ ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে কমন কমপ্লিকেশন বললাম তো, আমাদের ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নিয়ে আমাদের কাজ নাই। কিন্তু আহ, জ- কিন্তু তারপরও যদি আমরা পড়তে চাই, যদি মনে করো যে পড়তে হয়, তাহলে একবার জাস্ট একটা রিডিং দেন, একটা একটা শুধু দাগ টিক দাও, টিক দিয়ে হচ্ছে জাস্ট আলাদা আলাদা করে, মানে সালফোনাইল ইউরিয়া, মেটফরমিন, পায়োগ্লিটাজল, এভাবে আলাদা করে পড়ার কোনো দরকার নেই। অ্যাজ আ হোল জাস্ট 5 থেকে 6টা জিনিস করে নিবে, কি কি হবে?
হাইপোগ্লাইসেমিয়া ওয়েট গেইন হবে, তোমার জিআইটি আপসেট হবে, ওই তো নশা, ভমিটিং, ডায়রিয়া, ফ্লুইড রিটেনশন হবে, এনাফ, মোর দেন এনাফ। এগুলো আসলে সব মানে বুকি চুকি কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াই হাইপোগ্লাইসেমিয়া মোর ডেঞ্জারাস, এটা বাদ দাও। তারপরে ফিজিওলজিক্যাল ডিফেন্স, আমি জাস্ট কোয়েশ্চেন গুলো দেখাই যাচ্ছি যে কি কি কোয়েশ্চেন গুলো আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মেনশন দ্য ফিজিওলজিক্যাল ডিফেন্স মেকানিজম কাউন্টারেক্টিং হাইপোগ্লাইসেমিয়া, বাদ। তারপর ম্যানেজমেন্ট অফ হাইপোগ্লাইসেমিক কোমা, এটাও বাদ। হাইপোগ্লাইসেমিক কোমা হলে আমরা সেটা সাধারণত ওই যে আহ এটা পরে গিয়ে পড়বো, আর এটা আমাদের আর থাকবে না, লাগতেছে না, আমরা এখানে হচ্ছে নিউট্রিডেক্স জুলাই দিই। আচ্ছা, এখন দেখো আমাদের মূল যদি পড়ার মধ্যে যায়, এখানে একটা কোয়েশ্চেন দেখো 739 নাম্বার পেজে, যে একটা কোয়েশ্চেন আসছে পেজ এতে যদিও বা, যে ওয়াই ডায়াবেটিক পেশেন্ট আর রিস্ক ডিউরিং সার্জারি আন্ডার জিএ। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা একবার পড়বা। মানে ডায়াবেটিস, মানে আমরা যখনই, মানে ডায়াবেটিস থাকলে আমরা কেন পেশেন্টকে নিয়ে এত বেশি কনসার্ন হয়ে যাই, এটার উত্তর হচ্ছে এই জিনিসটা। তাহলে যে কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, তাহলে তাহলে এই কোয়েশ্চেনটা আমি পড়লে সার্জিক্যাল স্ট্রেসে আমার ব্লাড গ্লুকোজ বেড়ে যেতে পারে, কম, এই ডায়াবেটিক পেশেন্টের আরো কোমরবিডিটি থাকতে পারে, অটোনমিক নিউরোপ্যাথির জন্য আমার যে কার্ডিওভাস্কুলার রেসপন্স, এটা ইম্পেয়ার্ড হতে পারে, উন্ড হিলিং ডিলে হবে, ইনফেকশন হতে পারে, নেফ্রোপ্যাথি থাকতে পারে, তার ডায়াবেটিক যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এই ম্যাক্রো কমপ্লিকেশন সবগুলোই থাকতে পারে। জাস্ট এটা একবার, আমার মনে হয় একবার বা দুইবার রিডিং দিলে বুঝে নিবা, বুঝে ফেলতে পারবা, এটা আর আলাদা করে বললাম না। কিন্তু কোয়েশ্চেনটা মানে মজার, করতে পারো। আচ্ছা, একই কোয়েশ্চেন নিচেরটাই, যে দেখো ওয়াই আর ডায়াবেটিক পেশেন্ট হায়ার রিস্ক অফ কমপ্লিকেশন ডিউরিং পেরিওপার্টিক পিরিয়ড। এটা কিন্তু সেম উপরের কোয়েশ্চেনটা আর এর নিচের কোয়েশ্চেনটা, জাস্ট কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স, কিন্তু অ্যান্সার কিন্তু মূলত ঘুরে ফিরে একই রকম হবে। আচ্ছা, এরপরে আসো, যে এরপর পরের কোয়েশ্চেনটা দেখো, এটা হচ্ছে ইয়াও এন্ড আর্টুশো থেকে দিচ্ছে, যে কমন পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কি কি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে, জাস্ট নামগুলা পড়বা, জাস্ট নাম, আর কিছু না। আচ্ছা, এরপরে 740 নাম্বার পেজে টাইট গ্লাইসেমিক কন্ট্রোল, এটা আমরা জানি। টাইট গ্লাইসেমিক কন্ট্রোলে যদি আমি বলি যে এখানে তো মিলিগ্রাম পার ডেসিলিটার করে দিছে, তাহলে আমি যদি মিলিগ্রাম পার ডেসিলিটার মতো হিসাব করে মিলিমোল দিয়ে, তাহলে মিলিমোল কনভার্সন করলে সাধারণত আমরা বলি যে এটা আমরা তোমার 18 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। তাহলে 18 দিয়ে ভাগ দিলে আমরা চাই হচ্ছে 6 থেকে 8, ম্যাক্সিমাম 10-এর মধ্যে আমরা রাখি, কিন্তু 10 আসলে টাইট হয় না, 6 থেকে 8-এর মধ্যে আমরা রাখতে চাই। এবার নোট ওয়ার্ড দুইটা দাগাও, যে টু কনভার্ট গ্লুকোজ ফ্রম মিলিমোল টু মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে মিলিগ্রাম টু পার ডেসিলিটার থেকে আমি যখন মিলিমোলে কনভার্ট করতে চাই, তাহলে হ্যাঁ, তখন আমি 18 দিয়ে গুণ করলাম, পরবর্তী যদি আবার মিলিগ্রাম পার ডেসিলিটার আনতে চাই, তাহলে হচ্ছে ভাগ করবো। এই, আচ্ছা, এরপরে আসো হোয়াট আর দ্য ম্যাক্রো অ্যান্ড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এটা পড়ো, এটা পড়তে হবে নিচের দিকে যে কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য আদার মাইক্রোভাস্কুলার অ্যান্ড মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এটা এখানে একদম ছোট্ট করে ইন শর্টে লিখে দিছে। আচ্ছা, তারপরে উপরটা দেখো, আমরা ডায়াবেটিসের মধ্যে থাকলে পেশেন্টের কি ইয়ারওয়ে জয়েন্টে যে প্রেয়ার সাইন হয় বা পাম পাম প্রিন্ট হয়, সেগুলোতে কিন্তু আমাদের ছাপ ঠিক মতো আসে না। আচ্ছা, এরপরে আসো আমাদের যেটা পছন্দের জিনিস, সেটা হচ্ছে VRII, এখানেই এটা লিখছে, কিন্তু খুব ছোট করে লিখছে। এটা আরেকটু বড় করে লেখা, আমি মানে আহ, লিখলে ভালো হইতো আর কি আমাদের জন্য। এখানে দেখো যে VRII, এখানে বলতেছে প্রিন্সিপাল কি, ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, তিনটা জিনিস। তাহলে প্রথম কথা যদি বলি যে VRII তুমি কাদেরকে দিবা, হ্যাঁ, ইন্ডিকেশন কিন্তু হচ্ছে 4টা। এটা আমার কাছে একটা ছবি তোলা আছে, আহ সেখানে সেখানে এটা আমাদের তুষার স্যার পড়াইছিল, যে আমরা হচ্ছে বিআরআইআই সবাইকে কিন্তু আমরা মানে ইনস্টল করব না। তাদেরকে করব যাদের কিংবা যাদের একটার বেশি মিল মিস হবে, মানে হচ্ছে সে সকালে খায় নাই, সকালে সে ফাস্টিং এ রয়েছে, তার ওটি হবে এই জন্য, কিন্তু তাকে আমি দুপুরবেলা খাবার দিয়ে দিব, তাহলে তাকে আমি দিব না, কিন্তু তার দুপুরে খাবারটাও মিস হবে, তাহলে তার ক্ষেত্রে শুরু করব। কোনো ইমার্জেন্সি কেসে শুরু করবো, মেজর কেসগুলোতে আমরা সাধারণত এমপিও রাখি 1 দিন বা 2 দিন, তাহলে সেখানে আমার দিতে হবে। এরপর বলতেছে ইমার্জেন্সি সার্জারিতে দিচ্ছি টাইপ 1 ডায়াবেটিস উইদাউট ব্যাকগ্রাউন্ড ইনসুলিন। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড ইনসুলিন ছাড়া যারা আছে তাদেরকে দিব।
আর হচ্ছে যদি HbA1c 69 মিলিমোল পার লিটারের বেশি হয়। এটা একটু শুনে রাখো, আর তার পাশে একটু লিখে, আমি যে ছবিটা তুলে দেবো ওটা লিখে রাখো। এখন BRII যদি আমরা দেই, তখন এটা আমরা কিভাবে দেই? প্রথমটা কি বলছেন আপু? BRII, BRI ইন্ডিকেশনের প্রথমটা কি বলছিলেন যে যদি পেশেন্ট যাদের মোর দেন ওয়ান মিসড মিল, মোর দেন ওয়ান মিসড মিল, আর হচ্ছে শেষেরটা যদি ব্লাড গ্লুকোজ মোর দেন। যদি হচ্ছে HbA1c মোর দেন 8.5% অথবা 69 মিলিমোল পার মোলের বেশি হয়, তাহলে। এটা ছবি তুলে দিবা না? হ্যাঁ, এটা ছবি দিবা, ছবি হ্যাঁ, দিবা? হ্যাঁ, ছবিটা দিব, ছবিটা দিব। সেটা বলে দাও। আচ্ছা, এখন আসো, তাহলে এই VRII আমরা কিভাবে দিচ্ছি বলতেছে, যে এটা আমরা একটু শুনে রাখো, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। যে এখানে তোমরা 50 ml সিরিঞ্জ নিলাম, সিরিঞ্জ নিয়ে ওখানে আমাদের কি করব, যে 50 ml সিরিঞ্জ বলো বা হচ্ছে ধরো ওই যে মাইক্রোবুলেট বলো, ওখানে 50 ml আমি ওখানে আমি 49.5 ml হচ্ছে নর্মাল স্যালাইন নিব, আর তার মধ্যে 50 ইউনিট অ্যাট্রাপিড দিচ্ছি। তাহলে প্রতি মানে 50 ইউনিট অ্যাট্রাপিড মানে হচ্ছে তোমার ইয়ার মতো, কত জানি এটা হচ্ছে ফাইভ ফাইভ একে পয়েন্ট মিলে একটা দিবে। এক ml অ্যাট্রাপিড। আচ্ছা, এইটাকে আমরা ইউনিট পার আওয়ার, হ্যাঁ, করে হচ্ছে আমরা দিতে শুরু করব। মানে কিভাবে দিব সেটা হচ্ছে, পেশেন্টের যত ব্লাড গ্লুকোজ আছে, ব্লাড গ্লুকোজ মিলিগ্রাম পার ডেসিলিটার আছে, এটাকে আমি 150 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার যত আসবে, তাহলে হ্যাঁ, এটা কি সেটাকে ফর্টি আমরা, নাইন এমএল? হ্যাঁ, 49 ml নর্মাল স্যালাইন, আর প্রথমে, 1 ml ইয়া। না, 1 ml না, মানে হচ্ছে তোমার আমাদের যে ইনসুলিন সিরিঞ্জটার কথা চিন্তা করো, এটা এটা পুরাটাতে মানে 100 ইউনিট থাকে না? হুম। হ্যাঁ, হ্যাঁ, 100 ইউনিট মানে কি, 100 ইউনিট মানে কিন্তু 1 ml, একে মিলে। 1 ml। আমি প্রথমে 49.5 ml নর্মাল স্যালাইন নিলাম, তার সাথে আমি 50 ইউনিট, তার মানে 0.5 ml আমি ইনসুলিন দিব। হ্যাঁ, এটা আমি মাইক্রোব্রোটা হুম। দিলাম, তাহলে কি হইলো, আমার প্রতি ml এ হচ্ছে আমার 1 ইউনিট করে ইনসুলিন আছে। এখন আমি কতটুকু দিব, কতটুকু দিব এটা হিসাব করব হচ্ছে, আমি যত ব্লাড সুগার পাইলাম তা, আমি তো দেখবো মিলিমোল, মিলিমোলে পাচ্ছি, এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আমি কনভার্ট করলাম, কনভার্ট করে আমি এটাকে 150 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 150 দিয়ে ভাগ দিলে যা আসবে সেটা ইউনিট পার আওয়ার। এটা শুনে রাখো, মানে শুনতে একটু অসুবিধা মনে হতে পারে, কিন্তু মানে আহ আবার এটা একটু আবার বলো তো, এটা বানাইলাম সলিউশন, তারপরে এক লিটার 1 ইউনিট করে আছে, পার এমএল 1 ইউনিট করে পার আছে, এমএল তারপর 1 ইউনিট করে আছে, হ্যাঁ। এখন ধরো ব্লাড সুগার তুমি দেখবা পেশেন্টের, আমরা ব্লাড সুগার হুম, যখন দেখবো, তখন আমরা কি পাই, আমি প্র্যাকটিক্যালি বলতেছি, যখন আমরা ব্লাড সুগার দেখতেছি, তখন আমি যে ব্লাড সুগারটা দেখি সেটা কিসে আসে, মিলিমোলে আসে না? হ্যাঁ, মনে আছে। তাহলে হুম, মিলিমোলে যেহেতু আসতেছে, আমাকে তো এটা কি হবে, মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে হবে। তাহলে হুম, মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করার জন্য আমি কি করব, মিলিমোলের সঙ্গে আমি 18 গুণ দিব। ধরো আমি পাইছি 14, হিসাব করো, হুম, আমি পাইছি 14, দাঁড়াও, এটা হুম, খুলি। ধরো আমি 14 না, আমি 18 পাইছি, ওকে। এখন 18 হচ্ছে, আমি পেশেন্টের 18 মিলিমোল পাইলাম ব্লাড সুগার, এটাকে আমি কনভার্ট করব কি দিয়ে, 18 দিয়ে, 18 × 18, তাহলে যত পাইলাম 324। 324 হচ্ছে তার মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এটাকে তুমি আবার 150 দিয়ে ভাগ দাও, এটা হচ্ছে কনভার্সন রেট, তাহলে আমার আসে কত, 2.16। তাহলে কত হবে, আমাদের বলতেছে 2.16, ধরো, ধরো টু ইউনিট পার আওয়ার হিসেবে হচ্ছে আমার ইয়া যাবে, এই সলিউশনটা যাবে 2 ইউনিট পার আওয়ার, প্রতি হুম। ml 1 ইউনিট করে থাকতেছে। আচ্ছা, 150 দিয়ে ভাগ দিতে হবে, সেটা যায় আছে, তাই তো? 150 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, এখন মেইনলি হচ্ছে তুমি সাথে, এবং এই পেশেন্ট গুলাকে বলতেছে যে সাথে কিন্তু তোমার হচ্ছে, তাদেরকে তুমি আবার, যেহেতু তুমি ইনসুলিন দিচ্ছ, তাহলে তাকে তুমি কিন্তু গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড দিতে হবে।
হ্যাঁ, তাকে তুমি হচ্ছে হুম। তোমার হাফ স্ট্রেন্থ যে নর্মাল স্যালাইন পেডিসল বা বেবিসল যেটাই হোক, সাথে পটাসিয়াম ক্লোরাইড, এটা পটাসিয়াম ক্লোরাইড অনেকে বলে অনেকে বলে না, বাট পেডিস মানে মানে মোটামুটি হচ্ছে নো গ্লুকোজ নো ইনসুলিন। এটা স্যার ভাবে বলে যে নো গ্লুকোজ নো ইনসুলিন, তার মানে তুমি যদি গ্লুকোজ দাও, তুমি যদি ইনসুলিন দাও, অবশ্যই তোমাকে তাকে গ্লুকোজও দিতে হবে, গ্লুকোজ সাপোর্টে রাখতে হবে। তাহলে মানে ভিআরআই, 5% ডেক্সট্রোজ নাকি আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5% ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ তুমি হাফ স্ট্রেন নর্মাল স্যালাইন দিতে পারো। আম, আচ্ছা, এখন আসো যে তোমার কি বলে, তাহলে ভিআরআই এর তো মেইনলি হচ্ছে ইন্ডিকেশন, আমি কাদেরকে দিব। তাহলে ইন্ডিকেশন যদি এটা হয়, তাহলে কন্ট্রা ইন্ডিকেশন তুমি নিচে বানা লিখতে পারো, তাহলে আমি কাকে কাকে দিব না। হ্যাঁ, এই ইন্ডিকেশনের উল্টাটাই হবে কন্ট্রা ইন্ডিকেশন। আচ্ছা, এখন বিআরআই বলতেছে যে বইতে যেটা ছিল 741 নম্বর পেজে, প্রিন্সিপাল অফ বিআরআই। তাহলে এই বিআরআই আমি বলতেছি যে কি হয়, ডেজায়ার্ড গ্লুকোজ টার্গেট অ্যাচিভ করতে হাইপোগ্লাইসেমিয়া বুগি চুগি 4টা পয়েন্ট দিতে, 4টা পয়েন্ট মুখস্থ মায়া দিবা। আর ইন্ডিকেশন হচ্ছে এই যে এই আমি যে 4টা বলছি সেই 4টা, শেষ। এখান থেকে আর কিছু বলার নাই। এখন চলে আসো সোজা লাফ দিয়ে তোমার 748 নম্বর পেজে। মাঝখানের পেজগুলো আমরা পরে মানে এগুলো শেষ করে তারপর করবো। 748 নম্বর পেজে আসো। আচ্ছা, 748 নম্বর পেজে দেখো একটা পেশেন্টকে ডায়াবেটিস মেলাটাস আছে, তাকে তুমি কিভাবে ইভালুয়েশন করবা। তাহলে ইভালুয়েশন যখন হবে, তার মানে কি, ইভালুয়েশন মানে হচ্ছে আমার পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবই আসবে। আচ্ছা, এখন ইভালুয়েশনে যদি বলি, তাহলে তখন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা ডায়াবেটিস পেশেন্ট, হুম, ডায়াবেটিস পেশেন্টের তোমার একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, তখন তুমি মাথায় কি কি রাখবা, এখান থেকে এগুলো হচ্ছে পয়েন্ট আউট করবা। পয়েন্ট আউট করে তুমি তোমার ওই যে ফর্মেট তার মধ্যে ফালাবা। দেখো তার ডিউরেশন কত, সে কি ওষুধ খাইছে, সে কি ওরাল খায় না ইনসুলিন নেয়, তার কোনো কম, মানে তুমি নর্মালি চিন্তা করো, আমি কিন্তু এটা না দেখে মানে করে বলতেছি যে তুমি এখানে দেখো ডিউরেশন, তারপর ধরো ড্রাগ রেজিমেন। আমি বারবার বলতেছি মুখস্থ করতে যাও না, তোমরা মুখস্থ করতে যদি যাও, মানে এটা পড়ে বুঝে নাও আগে জিনিসটা কি বলছো, তারপরে মুখস্থ কর, মুখস্থ তো করাই লাগবে, কিন্তু ধরে মুখস্থ করলাম না বলছে ইভালুয়েশন তো হবে না। আমরা ওই ফরম্যাটে আগের হ্যাঁ, ফরম্যাটেই দিব, তাই না? তার আগের সাথে কিছু ফরম্যাটে জিনিস দিবা, যোগ করবো, দ্যাটস ইট। আগের ফরম্যাটে দিবা, সাথে হচ্ছে তোমার যে ডায়াবেটিসের জন্য কি কি পয়েন্ট তুমি বাদ দিবা না। হ্যাঁ, তাহলে একটা তার রোগ আছে, রোগটা কতদিন ধরে আছে, রোগটা কত, মানে ওই যে তোমার ডিএসএলআর হ্যাড ড্রোন, যে ডিউরেশন কত, এটা সিভিয়ারিটি কেমন, এটা কোনো ধরনের হসপিটালাইজেশন হিস্ট্রি আছে কিনা, এটা টাইমিং কেমন, টাইমিং বলতে হচ্ছে ডায়াবেটিসও তার টাইমিং থাকবে না, বলবা যে কোনো ধরনের কমপ্লিকেশন হয়েছে কিনা, সে কোনো কমপ্লিকেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কিনা, তার এই জন্য কখনো হ্যাঁ হাসপাতালে হ্যাঁ, ভর্তি হওয়া তার লাগছে কিনা। কখনো হাইপোগ্লাইসেমিক কোমা বা এগুলো কখনো কিছু হয়েছে কিনা, তার তো এখানে রিলিভিং ফ্যাক্টর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর নাই। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করলাম। এবং যেহেতু ডায়াবেটিস থাকবে, তাহলে ডায়াবেটিস দেখো এখানে দেখো সেরেব্রোভাস্কুলার ডিজিজ, রেনাল ডিজিজ, কার্ডিওভাস্কুলার, এগুলো তো দাগ দাও। কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ, রেনাল ডিজিজ, মানে ডায়াবেটিক পেশেন্টের এই 3টা জিনিস থাকেই। তাহলে এগুলোর ব্যাপারেও আমাকে জিজ্ঞেস করতে হবে। এবার আসো অ্যাসেসমেন্ট অফ অটোনমিক নিউরোপ্যাথি, এখানে খুব ছোট্ট করে দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অটোনমিক নিউরোপ্যাথি ফিচার দিয়েও পেশেন্ট আমার কাছে আসতে পারে, কারণ একটা পেশেন্ট সে জানেই না তার ডায়াবেটিস, এমন পেশেন্টও আমার কাছে চলে আসতে পারে। তাহলে এরকম যদি পেশেন্ট থাকে, তাহলে কাদের মানে অটোনমিক নিউরোপ্যাথি নিয়ে, তখনও কিন্তু আমার ওটাকে মাথায় রাখতে হবে, তাহলে আমি কিভাবে এটা ডায়াগনোসিস করতেছি। তাহলে এই অটোনমিক নিউরোপ্যাথি নিয়ে যারা আসবে, তারা কারা কারা, ওল্ড এজে হবে, ডিউরেশন অফ ডায়াবেটিস বেশি, ইরেগুলার ড্রাগ ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছে। এবং এখানে তোমার কি হয়, কি থাকলে কম, মানে সমস্যাগুলো কি, পোস্টো হাইপারটেনশন, তাহলে পোস্টো হাইপারটেনশন, সাইলেন্ট এমআই হয়ে যেতে হবে, রেস্টিং ট্যাকিকার্ডিয়া, এখানে প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাক অফ হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, ব্র্যাডিয়ারিথমিয়া। এরপর তুমি ব্লাড, তার গ্লাইসেমিক কন্ট্রোল দেখলাম, যেহেতু তার কিডনি প্রবলেম থাকবে, তো তার রেনাল ফাংশন দেখলাম। জয়েন্টের মোবিলিটি খুবই ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আমাদের রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টকে যেমন আমাদের চিন্তা ভাবনা করে ইন্টিউবেশন করতে হয়, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও সেম। কারণ কি, এখানে দেখো যে ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া লিড টু গ্লাইকোসাইলেশন অফ টিস্যু প্রোটিন, so mobility of the TMG should be assessed to anticipate difficult intubation.
আচ্ছা, এরপর হচ্ছে সিনকোপাল অ্যাটাক। সিনকোপাল অ্যাটাক মূলত হচ্ছে ওই যে তোমার আমাদের নিউরোপ্যাথির মতোই এক্সিস্টিং হ্যাপেন। তারপর রিভিউ অফ কারেন্ট মেডিকেশন, ডিটেল ফিজিক্যাল হিস্ট্রি। আচ্ছা, তারপর ওভার সার্চিং অফ দ্য এন্ড অর্গান ড্যামেজ, মানে ডায়াবেটিক একটা পেশেন্ট থাকলে তুমি কিভাবে ইনভেস্টিগেশন করবা, কিভাবে ইভালুয়েট করবে, এখানে পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এই জিস্টে লিখে দিচ্ছে। তো এটা তুমি এখান থেকে পড়ে ফেলতে পারো। আচ্ছা, এরপরে আসো তোমার ইনভেস্টিগেশন। তাহলে তুমি ইনভেস্টিগেশন এর আগে যেটা করতে হবে এক্সামিনেশন। কারণ এক্সামিনেশনে কিন্তু আমাদের ওই পয়েন্ট গুলাই থাকবে যেগুলো আমরা পড়ে আসি জেনারেল। যেহেতু পেশেন্টের হচ্ছে কার্ডিওভাস্কুলার প্রবলেম বেশি, তাহলে ওই যে কি কি দেখবা তুমি, হার্ট রেট দেখবা, হার্ট রেটের ভ্যারিয়েবিলিটি হয় কিনা দেখবা, হাইপারটেনশন আছে কিনা, আইএসডি হিস্ট্রি আছে কিনা, এগুলো দেখতেছো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইনভেস্টিগেশনে সেই 19টা ইনভেস্টিগেশন লেখার দরকার নাই, কিন্তু আমাদের যা যা একদম বেসিক, বেসিক বলতে সিবিসি, তারপর চেস্ট এক্সরে, একটা নেকের এক্সরে, তার HbA1c, তার ফাস্টিং করতে পারো, 2 আওয়ার আফটার করতে পারো, HbA1c করতে পারো, ইকো করতে পারো, ইসিজি করতে পারো। তার হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন আছে কিনা সেটা তুমি নিজে চেক করে দেখতে পারো। এরপরে হচ্ছে তোমার ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এগুলো সবই তুমি, ইউরিয়া সবই তুমি চেক করে দেখলা। আচ্ছা, এখন ইন্টারপ্রিটেশনের মধ্যে দেখো যে বলতেছে যে গুড গ্লাইসেমিক কন্ট্রোল, মানে 6 থেকে 10 হলে তুমি গো ফর সার্জারি। আর যদি পুয়ার হয় তাহলে কি করবা, ইলেকটিভ যদি হয় তাহলে তুমি বলতেছে কি যে পোস্টপোন করবো, আমি রিস্কেডিউল করবো। আর ইমার্জেন্সি সার্জারিতে দেখো এখানে অ্যালবার্টি রেজিমেনের কথা বলছে, বাট এরকম কোন রেজিমেন আসলে অ্যালবার্টি রেজিমেনটা হচ্ছে ওই যে জিকেআই, আমরা নাম যেটা নাম করছি, হ্যাঁ, গ্লুকোজ পটাশিয়াম ইনসুলিন, জিকেআই রেজিমেন্ট দিয়ে কথাটা শুরু করছে। বাট জিকেআই রেজিমেন্ট আসলে কোনো বইতে কিন্তু ওরকম ভাবে এখন নাই। হ্যাঁ, আগে অনেক আগের বইগুলোতে ছিল, কিন্তু ইদানিং কালের বইগুলোতে জিকেআই এর কথাটা আসলে তারা এভাবে রেজিম করে উল্লেখ করতে চায় না বা করে নাই, মনে পড়তেছে না। তো লিখে দিতে পারো যে হ্যাঁ আমি এভাবে করে ইনসুলিন, মানে আমি নিউট্রালাইজিং ডোজ বলো বা এভাবে করে ইনসুলিন আমরা শুরু করতে পারি। আচ্ছা, এরপর আসো আমাদের মূল পড়াটা, যে একটা পেশেন্টকে আমি প্রিপেয়ার কিভাবে করব। হাউ উইল ইউ প্রিপেয়ার দিস পেশেন্ট ফর প্রপোজ সার্জারি। তাহলে প্রিপেয়ারের মধ্যে মূলত যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে পেশেন্ট এখানে দুটা মানে প্রিপেয়ারের মধ্যে আমাদের ওই যে গদ বাঁধা যে 4টা জিনিস ইনফর্ম করব তার কাছ থেকে, জেনারেল প্রিপারেশন, স্পেসিফিক প্রিপারেশন, আর হচ্ছে আমার অ্যান্টিসিপেটেড পোস্ট অপারেটিভ কেয়ার নেই। তাহলে জেনারিক প্রিপারেশন এটা আসবে না, এটা স্পেসিফিক প্রিপারেশন আসবে। কি প্রিপারেশন? প্রিপারেশনটা হচ্ছে, শুনো, আমি তোমাদেরকে এখানে একটু পরে টাইম আউট হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে ছবি দুটো পাঠাবো। সেটা কি বলতেছি, যদি আমার পেশেন্ট ইনসুলিন নেয়, হ্যাঁ, ইনসুলিন নিচ্ছে, তাহলে ইনসুলিনটা যদি শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং আছে। এখন যদি ইনসুলিন সে নিয়ে থাকে তাহলে আমার দেখতে হবে, আগে প্রথম কথা হচ্ছে আগের দিন রাতে সে কি পাবে কিনা। ধরো রাত্রেবেলা তার আছে 8-8-6 করে সে ইনসুলিন নেয়, কালকে তার ওটি আছে সকালবেলা, সকালবেলার ওটি AM সার্জারি, তুমি রাতের শর্ট অ্যাক্টিং দিবা কিনা, দিবা? রাতের এম ইনসুলিন সার্জারি তো শর্ট আপু আমরা দিই। হ্যাঁ, রাতের রাতের শর্ট অ্যাক্টিং তো, তাহলে রাতে শর্ট তো অ্যাক্টিং পাবে। হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, পাবে। হ্যাঁ পাবে। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এটাও পাবে এটাও রাতেরবেলা। দেওয়া যাবে। আমি রাতের বেলা কথা বলতেছি। যেটা লং অ্যাক্টিং, সাধারণত লং অ্যাক্টিংটা কিন্তু মানে দুই ভাবে দেওয়া হয়, বেশিরভাগ কেসে নাইটে দেওয়া হয়, অথবা অনেক সময় সকালবেলাও দেওয়া হয়। যদি লং অ্যাক্টিং আমার আগের দিনের রাতে ডোজ হয়, কারণ আমি যখন রাতে লং অ্যাক্টিং দিব 10, এই লং অ্যাক্টিং কিন্তু এটা হচ্ছে বেজাল ইনসুলিন, এটা কিন্তু 24 ঘন্টা কাজ করবে। তার মানে আমি লং অ্যাক্টিং যখন অপারেশনের আগের দিন রাতে দিব তখন আমি 80% দিব। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং না আপু? না, লং অ্যাক্টিং, আমি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর কথা লং বলিনি। অ্যাক্টিং। লং অ্যাক্টিং। মাথায় ঢুকছে? কি আপু? আচ্ছা, তাহলে কি বললাম,
আমি কিন্তু এখনো সকালে সার্জারিতে আসি নাই, আমি আগের দিন মানে প্রি অপারেটিভ ফেজের কথা বলতেছি। আগামীকাল সকালে আমার ওটি, আমি আগের দিন রাতে শর্ট অ্যাক্টিং পাই, লং অ্যাক্টিং পাই। শর্ট অ্যাক্টিং আমি দিয়ে দিব, লং অ্যাক্টিং যেটা আমি যে ডোজটা পাই তার 80% দিব, 20% দিব না। আর যদি আমি রাত্রেবেলাও ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পেয়ে থাকি, তাহলে আমি রাত্রেও তাকে ওই ফুল ডোজ ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দিব। ওকে, আচ্ছা এখন আসো, যদি তার এম সার্জারি হয়, এম সার্জারি পিএম সার্জারিটা কি? এম সার্জারি মানে হচ্ছে সকালে সার্জারি হবে, পিএম সার্জারি হচ্ছে, এম সার্জারি হচ্ছে সরকারি হাসপাতালে সকালে হবে, পিএম সার্জারি হচ্ছে প্রাইভেট হাসপাতালে বিকালে হবে। এখন এই আমার শর্ট অ্যাক্টিং এর ডোজ কি? 8 আর 6। আমার এম সার্জারি, তাহলে আমি সকালবেলা মর্নিং ডোজটা দিব না, এটা আমরা সবাই জানি যে সকালবেলা সে কিন্তু আমি কি বলছি, নো গ্লুকোজ নো ইনসুলিন, তাহলে সকালে সে গ্লুকোজ খাচ্ছে না, তাহলে ইনসুলিন দিব না। যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আমার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি হাফ ডোজ দিব, মর্নিং এর যে ডোজটা সেটার অর্ধেক দিব ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর ক্ষেত্রে। ওকে, আচ্ছা এখন এটা পিএম সার্জারি ক্ষেত্রে। হ্যাঁ এম সার্জারিতে, এম এম সার্জারিতে ক্ষেত্রে যদি মর্নিং এ শর্ট অ্যাক্টিং দিব না, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এ 50% দিব। হ্যাঁ 50% দিব। এখন লং অ্যাক্টিং যদি কোনো পেশেন্ট সকালে পেয়ে থাকে, সাধারণত লং অ্যাক্টিং রাতে পায়, যদি সকালে সে পেয়ে থাকে তাহলে তার কতটুকু দিব, তখন আমার দিতে কিন্তু হবে, কারণ এটা বেজাল সিক্রেশন করবে। তাহলে লং অ্যাক্টিং আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আমাকে কতটুকু দিতে হবে, 80% দিব আমি। 80%। আচ্ছা গেল ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে হাফ, আর হচ্ছে লং অ্যাক্টিং 80%। 80%, হ্যাঁ। মানে আচ্ছা এম সার্জারি ক্ষেত্রে। এম সার্জারি, আমি এখন পিএম সার্জারিতে ঢুকিই নাই। তাহলে আবার আচ্ছা। বলি, এম সার্জারিতে সকালবেলা আমি শর্ট অ্যাক্টিং দিব না, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যদি সকালে আমার থাকে তাহলে সেক্ষেত্রে আমি হাফ ডোজ দিব। আচ্ছা, হুম। আর লং অ্যাক্টিং যদি আমার মর্নিং ডোজ থাকে, রাত্রেবেলা তো আমি একবার দিয়ে মানে রাত্রেবেলা রাতে আমি কিন্তু দিয়ে দিছি, যেটা নাইট ডোজ ছিল। যদি আমার মর্নিং ডোজ হুম। থাকে তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 80% দিতে হবে। দিব। ওকে, এবার হচ্ছে পিএম সার্জারি আচ্ছা, বিকেলবেলা। একটা question ছিল। আহ, মানে লং অ্যাক্টিং নাইট ডোজ যেটা 80%, মানে লং অ্যাক্টিং তো একবার একবার পায়, 24 ঘন্টায় একবার। শোনো, লং অ্যাক্টিং হ্যাঁ, লং অ্যাক্টিং কোনো কোনো বেশিরভাগ পেশেন্ট, এটা তো আমি শুরুতেই বললাম যে বেশিরভাগ পেশেন্ট আপনার যেটা মানে প্রেসক্রিপশনে দেখি, বেশিরভাগ পেশেন্ট কিন্তু লং অ্যাক্টিং রাতেই পায়, একবার, হুম। একবারই পাবে। এখন ধরো কোনো পেশেন্টের রাত্রেবেলা সুগার ঠিক থাকে বা ফল করে, দিনের বেলা তার বেশি থাকে, তাহলে তাকে হয়তো বা লং অ্যাক্টিং সকালে দিল, রাতে না দিয়ে। কিন্তু সকালেও দিবে রাতেও দিবে সেটা কিন্তু হবে না, তুমি লং অ্যাক্টিং যে কোনো এক বেলা পাবে সে, বিকজ এটা 24 যেটা আওয়ার। আমার এম সার্জারিও হয়, লং অ্যাক্টিং যদি কোনো একটা পেশেন্ট সকালে পেয়েই অভ্যাস, মানে সকালেই পাচ্ছে, তাহলেও 80% দিবে। হ্যাঁ তাহলে 80% দিবা, কারণ এটা তোমার হচ্ছে বলতেছে পিক করবে না সে, মানে সে যে পিক করবে সেটা কোনো তার কোনো হুম। পসিবিলিটি নেই। আচ্ছা এখন দেখো, যদি পিএম সার্জারি হয় মানে বিকালে আমাদের ইভিনিং কেস, তাহলে ইভিনিং কেস আমার শুরু হবে 2টা 3টা থেকে, তাহলে সেক্ষেত্রে আমার সকালের যে শর্ট অ্যাক্টিং এর মর্নিং ডোজ ছিল সেটা যাবে, কারণ পেশেন্টকে আমি ডায়াবেটিক পেশেন্টকে আমি লং টাইম ফাস্টিং অ্যালাউ করি না। তাহলে সেক্ষেত্রে তাকে আমি অল্প একটু খাবার দিয়ে হলেও, কারণ তার জন্য আমার 8 ঘন্টা ফাস্টিং এর কোনো প্রয়োজন নাই, তার জন্য আমার 4 ঘন্টা ফাস্টিং হলেই না, তাহলে আমি তাকে লাইট মিল দিয়ে হলেও তাকে আমি মর্নিং ডোজটা দিয়ে দিব, তাকে আমার যে ইভিনিং ডোজ দেওয়ার কথা সেটা অফ থাকবে। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। এখন হচ্ছে হুম। যদি তার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং পায় সে, তখন সেটা কি করব, সেটা হচ্ছে হাফ, মর্নিং এ যে হাফ ডোজ দিছিলাম যদি সে পায় ইন্টারমিডিয়েট ইভিনিং এ, তাহলে সে ওই হাফ ডোজই পাবে, হাফ মর্নিং ডোজ। বুঝি নাই আপু, মর্নিং এর ডোজটা কি সে পুরোটা পাবে ইন্টারমিডিয়েট না না না, অ্যাক্টিং? মানে এটা মর্নিং এও হাফ পাবে। না না, মর্নিং এ হাফ পাবে না, এটা হচ্ছে তোমার এম সার্জারি, সকালে সার্জারি হয়ে যাচ্ছে। এখন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আমরা মানে কয়টা মেয়ে দিই, 2টা মেয়ে দিই না,
হুম। রাতে আর সকালে? সকালে আর রাতে, দুই বেলা সেম। আচ্ছা, এখন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা আমার ইভিনিং এ হইতো, ঠিক আছে, ওইটা কিন্তু আমার ওই দিন, মানে যেহেতু ইভিনিং এ সেই ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কিন্তু তার কোনো ডোজ নাই, আছে রাতে। আর তো আছে রাতে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে? হুম। সেক্ষেত্রে আমি তাকে কিন্তু ওই যে সকালে যে মানে ইন্টারমিডিয়েট আমার ইভিনিং এ কোনো ডোজ সে আসলে পাচ্ছে না, সে কিন্তু ওই সকালে তাকে আমি হাফই মর্নিং ডোজ দিব। আচ্ছা, মানে কি, এই আসতেছি দাঁড়াও, আগের মতোই, আগের মতোই। হ্যাঁ, মর্নিং মর্নিং এর মতোই। যে ডোজটা আমার পাওয়ার কথা সেটা এএম সার্জারি বা পিএম সার্জারি, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমি হাফই দিব। আচ্ছা, সেটাতে হাফই পাবে, হ্যাঁ। হাফই আর পাবে। রাতের ডোজ? রাতে, রাতে আমার তো পিএম সার্জারিতে ইয়াতে আসতেছে, হুম হুম তিনটার হুম। সময় সার্জারিতে আসতেছে। ইন কেস এটা যদি আমার রাত পর্যন্ত শিফট করে, হ্যাঁ, তখন তো আমি তো তাকে আর ইয়া দিব না, মানে যখন পেশেন্ট আন্ডার সার্জারি বা হচ্ছে তোমার পোস্ট অপারেটিভ ফেজে যাচ্ছে, তখন তো তাকে আমি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর দিব না, তখন তো আমি আমার ভিআরআই শুরু করে দিব। হুম। এটা রাতের ডোজের সাথে মিলাইস না, কারণ হচ্ছে আমার ভিআরআই এর ইন্ডিকেশন কখন, যখন তার একটার বেশি মিল মিস হয়েছে। এখন ইভিনিং এ যে রোগীটা হবে, সে যদি আমার একদম ধরো ইভিনিং এ ওটি হচ্ছে আমার, সে হচ্ছে রাতের, মানে ইভিনিং এ সে খাচ্ছে না, এখন সে যদি রাতেও মিল মিস করে তাহলে তাকে তো আমার ভিআরআই চালু করতে হবে। কিন্তু আপু রাতে যদি হাফ মিল খায়? মিল খায় তখন দিব, ওই তো সহ তোমার হিসাব তো নো গ্লুকোজ নো ইনসুলিন। তো যদি গ্লুকোজ নিয়ে থাকে হুম। তাহলে তাকে আমি ইনসুলিন দিব। মিল স্কিপ আচ্ছা, করলে আপু যদি হাফ ভিআরআই মিল শুরু নেয় হয়ে তাহলে যাবে, হাফ দিব। সেক্ষেত্রে হয়তো। যদি হাফ মিল নেয় হাফ ডোজ দিব, আর যদি ফুল মিল নেয় তাহলে কি ফুল ডোজ দিব? না, এরকম? হাফ মিল ফুল মিল এটা আসলে ওভাবে তো বলে না, এটা আসলে ডিপেন্ডস অন দা ব্লাড সুগারের অবস্থা। বলছে মিল শুরু করলে তো ইনসুলিন শুরু করে দিতে বলছে আপু। হ্যাঁ, ওই তো মিল শুরু, ভাই একটা মানে সিম্পল জিনিসের সিম্পল আর নো মিল নো গ্লুকোজ নো ইনসুলিন। এখন হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিপারেশনটা দেখি। ঠিক বলছিস, সরি সরি, আমি আমি বুঝতে ভুল করছি, হ্যাঁ ঠিক বলছিস, সে যদি মিল শুরু করে, সে যদি মিল হুম। শুরু করে হাফ তখন মিল আমি হলে, তাকে, স্মল মিল হলে আমি হাফ হ্যাঁ ডোজ দিব। তখন আর হ্যাঁ, যদি সে ওটিটাই যদি, আমার শর্ট, 1 ঘন্টা রুটি, তারপর আমি বালসাম পাইলাম, ফুল মিল খাইলো রাতের, হ্যাঁ তাহলে তাহলে ফুল ডোজ দিব। ফুল ডোজ দিব। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে লং অ্যাক্টিং। তাহলে লং অ্যাক্টিং তাহলে আমার কি, আবার কি?